আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে সুদূর সিডনি থেকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত হতে পেরেছেন বলবো আহ, বিশিষ্ট কলামিস্ট ও লেখক জনাব অজয় আল গুপ্ত। অজয় দা, আপনি অনেক ব্যস্ত থাকেন আমি জানি। আপনি একদম ঘড়ির কাঁটা ধরে চলেন। আহ, তার মধ্যেই এত সময় ব্যস্ততার মধ্যেও যে আপনি আমাদের জন্য সময় বের করতে পেরেছেন এবং নিয়মিত বের করে থাকেন, এই জন্য আপনার কাছে অশেষ কৃতজ্ঞতা। আশা করি আপনি ভালো আছেন। ধন্যবাদ আপনাকে। আমি ব্যক্তিগতভাবে আপনাকে এবং এই অনুষ্ঠানটির কথাবার্তা আমার কাছে পছন্দ হয় এবং আমি আমি আসলে লয়াল টাইপের মানুষ, বুঝতে পেরেছেন? ওই যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করেছি ওইটা থেকে নড়তে পারি না, ওই যে প্রগতিশীলতায় বিশ্বাস করেছি এটা থেকে নড়তে পারি না, ওই যে আপনার জনকণ্ঠে লিখতাম প্রথম আলো বলার পর জনকণ্ঠ ছাড়তে পারি নাই, এই যে মাসুদ কামালকে ভালোবাসি এটা ছেড়ে যেতে পারি না, এরকম আর কি। আসলে ভালোবাসার অনেকটা এরকমই। তো এই ভালোবাসার জন্য অনেক কিছু হয় কিন্তু এই দুনিয়া। কালকে আমরা দেখলাম জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসার একটা প্রকাশ কালকে আমরা দেখলাম। এবং আমি খুব ইন্টারেস্টিংলি খেয়াল করলাম যে অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, উনি কালকে মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিলেন তাদেরকে উনি যেভাবে বললেন কথাগুলো, এবং উনি কিন্তু ব্যক্তিগত আক্রমণটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে এই মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত নাটক হচ্ছে, মুক্তিযুদ্ধকে অবমূল্যায়িত করার জন্য যে ধরনের মানে ঘটনা ঘটানো হচ্ছে, এবং উনি কিন্তু এগুলি বলতে গিয়ে নিজের দলের একটু সমালোচনা করলেন। তো আমার ধারণা আপনি এর মধ্যে মোটামুটি এই ওনার যে বক্তব্যটা দেখেছেন অথবা শুনেছেন। আপনি আপনার কাছে প্রাথমিকভাবে কি মনে হয়েছে ওনার এই বক্তব্য? আমি শুরুতেই আপনাকে একটা কথা বলি, ফজলুর রহমানের বক্তব্য বিমোহিত করে, মানে আপনার আকৃষ্ট করে। উনি যদিও প্রমিত বাংলায় কথা বলেন না, উনি উনার কিশোরগঞ্জের বাংলায় কথা বলেন যেখানে বাড়ি, কিন্তু আকর্ষণ করে। এবং আওয়ামী লীগের দুর্ভাগ্য কি জানেন? নূরে আলম সিদ্দিকী প্রমিত বাংলায় রবীন্দ্রনাথের কবিতা উদ্ধৃত করে ঘন্টার পর ঘন্টা বলতে পারতেন, আওয়ামী লীগ তাকে রাখতে পারেনি। মিজানুর রহমান চৌধুরী রসিকতা করে, ঠাট্টা করে, তার বক্তব্য আমি অনেক শুনেছি, দারুণ ভাবে মানুষকে জমিয়ে রাখতে পারতেন, আওয়ামী লীগ তাকেও রাখতে পারেনি। তারপরে আপনার শাহজাহান সিরাজ যখন বক্তৃতা দিত আগুন বেরুতো, শাহজাহান সিরাজ এবং আসম আব্দুর রব, তারাও থাকতে পারেনি। এইরকম করতে করতে আজকে যদি আমরা ফজলুল হকের কথায় আসি, আমাদের ফজলুল হকের কথায়, তাকেও কিন্তু আওয়ামী লীগ রাখতে পারেনি, ছাত্রলীগের সেক্রেটারি ছিল কিন্তু, তাই না? রাখতে পারেনি। এবং এই রাখতে না পারার কারণে কালকে হয়তো উনি ওই সংসদে বঙ্গবন্ধুর কথা বলতে পারেননি। উনি মুক্তিযুদ্ধের কথা বলে জিয়াউর রহমানের অবদানের কথা বলেছেন, তার যিনি নেতা, যে একজন মেজর থেকে রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত বর্ণনা করেছেন, কিন্তু তার তো কিছু প্রোটোকল আছে, তিনি বঙ্গবন্ধুর কথা কালকে বলতে পারেন। কিন্তু বঙ্গবন্ধুর পক্ষের লোক হয়ে কালকে যে কাজটি করেছেন, বিগত দিনে সংসদে ৩০০ আওয়ামী লীগের যে সংসদ সদস্য ছিল, মহিলা টহিলা মিলিয়ে ২৯৯ জন এরকম কথা কোনোদিন বলতে পারেনি। আমি এটা কালকে অন্তর থেকে উপলব্ধি করেছি যে তিনি মুক্তিযুদ্ধ এবং তার ন্যারেটিভ যেটা, সেটা তিনি ভালোবাসা থেকে বলেন। মাসুদ ভাই, আমাদের তো একটা জিনিস মনে রাখতে হবে, আমি গতবারও বোধহয় এখানে বলেছিলাম যে যখনই আপনি আসলে আসল এবং ফাও দুটাই খাইতে চাইবেন, ফাও যদি বেশি খাইতে চান তখন আসলটা কিন্তু হাতছাড়া হয়ে যায়। এই যে আপনার ২৪শে অগাস্টে যেটা ঘটেছিল, আপনি দেখেন কালকে ফজলুর রহমান একটা অত্যন্ত মারাত্মক সুন্দর এবং সত্য কথা বলেছে। মারাত্মক সত্যটা কিরকম মারাত্মক? ওরা বলেছে যে ৭১-এ গন্ডগোল হয়েছে, খেয়াল করেন, ৪৭-এ এবং ২৪-এ যুদ্ধ হয়েছে, গণযুদ্ধ বা বিপ্লব হয়েছে। এই ছাগলগুলিকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে এখন বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি ইউনুস, ইউনুস কই? কে করলো এই বিপ্লব? এই বিপ্লব কে করলো? কে? আপনি দেখেন একজন, আমি আমি না সবসময় ভীষণ বিরক্ত হই আমি যখন ওনার কথা মনে পড়ে। একটা মানে কি বলবো, উচ্চশিক্ষিত মানুষ, একজন নোবেল বিজয়ী মানুষ, তিনি একটা ছেলেকে হাত ধরিয়ে বলছে, আপনার মনে আছে নিশ্চয়ই, হাত উঁচিয়ে বলছে হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। এই হচ্ছে মাস্টার মাইন্ড এবং এই পৃথিবীর অনেক দেশে বিপ্লব করতে পারে। এই পোলার তো এখন কোনো চেহারাই দেখি না।
খেয়াল করেন কিন্তু, হ্যাঁ। এখন মুশকিল হয়েছে কি জানেন, এরা যে জায়গাটায় সবচেয়ে বড় ভুল করেছে, আমি এই ফজলুর রহমানের বক্তব্যের প্রাসঙ্গিকতা থেকে বলছি, তারা যে জায়গাটায় ভুল করেছে সেটা হচ্ছে যে জায়গায় আপনি নমনীয় হবেন, যে জায়গায় আপনি কম্প্রোমাইজ করবেন, সে জায়গায় আপনি লড়াই করতে গেছেন। আর যে জায়গায় আপনার লড়াই করার দরকার সেই জায়গায় আপনি নমনীয় হয়েছেন। আপনি নমনীয় হয়েছেন এন্টি মুক্তিযুদ্ধ শক্তির কাছে, আর আপনি শক্ত হতে চেয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, দেশত্যাগী পলাতক আমরা যাই বলি, তিনি চলে গেছেন। আওয়ামী লীগ সদল বলে ভেগেছে। এরপরে আপনি মুক্তিযুদ্ধকে কেন টার্গেট করছেন? আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের বাপের সম্পত্তি? আওয়ামী লীগ তো এই দেশের সাধারণ মানুষের সম্পত্তি। এই আপনার মুক্তিযুদ্ধ তো এই দেশের সকল মানুষের। মুক্তিযুদ্ধে যে আপনার, আমরা সিরিয়াস যে জায়গায় চলে যাচ্ছি, মুক্তিযুদ্ধে যে আপনার টোটাল যে সরকারটা বা যে টোটাল যে আপনার উপদেষ্টা বা শুভানুধ্যায়ীদের নেওয়া হয়েছিল, তারা কারা? তারা তো কমিউনিস্ট পার্টির মুজাফফর নায়েক, বিভিন্ন দল থেকে, আপনার বাংলাদেশের বহু দল থেকে, সেখানে মৌলানা হোসেনি নিজেও ছিলেন এক সময়, সবাই মিলে এটা হয়েছিল। হ্যাঁ, আওয়ামী লীগ এটা নেতৃত্ব দিয়েছিল। আপনারা এসেছিলেন মুক্তিযুদ্ধকে, আওয়ামী লীগকে নয়, মুক্তিযুদ্ধকে মুছে দিতে। এবং সেই কারণে কালকে ফজলুর রহমান গর্জে উঠেছেন, একটা মারাত্মক কথা বলেছেন যে আপনি জামাত করেন, আবার এদিকে মুক্তিযোদ্ধার পরিবার দাবি করেন, এটা ডবল অপরাধ। বলতেছে এটা ডাবল অপরাধ। আর একটা কথা বলেছে যে এই দেশের অনেক কিছুই তো থাকে, রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতক্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে ততক্ষণ আপনারা জিততে পারবেন না। এবং ফজল ভাই ওই যে বেশি কথা বললে একটু মাঝে মাঝে উল্টা বলে, উনি বলছে আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যদি একটি অভিশপ্ত দল হয়, এই উপমহাদেশে স্বাধীনতার নেতৃত্ব দেয় আরো দুইটা দল আছে, ভারতের কংগ্রেস, পাকিস্তানের মুসলিম লীগ। মুসলিম লীগ তো উদাও হয়ে গেছে, এমন অভিশপ্ত যে তাকে আর জিনিও খুঁজে পায় না এখন। আর একটা হলো যে আপনার কংগ্রেসে দেখেন শুধু নেহেরু, তারপরে মানে নাওজুবিল্লাহ এখন পর্যন্ত মারা যায় নাই। এই ছাড়া যত নেতা হয়েছিল গান্ধী পরিবারের সবগুলি মারা গেছে, এবং সবগুলোর অপমৃত্যু। তাহলে কি সেটিও অভিশপ্ত দল? এটি অভিশপ্ত দল নয়, এটি হচ্ছে ইতিহাসের সাথে চলতে না পারার অপরাধ, এবং ইতিহাসকে নিজেদের করে নিতে না পারার অপরাধ, এবং ইতিহাসকে নিজেদের পকেটে ঢুকানোর অপরাধ। তবু আমি স্যালুট জানাই ফজলু ভাইকে। জি, আপনি এটা খেয়াল করেছেন যে আমাদের এখানে বর্তমানে যেটা হয়, একটা ধরনের কালচার আছে যে যদি আপনি কোন একটা দলের সঙ্গে থাকেন, আপনি সেই দলের বাইরে একটা কথা বলতে পারেন। কিন্তু আমি কালকে খুব বিস্ময় বলেন, আনন্দ বলেন, আমি লক্ষ্য করেছি যে ফজলু ভাই একটা প্রসঙ্গে বললেন যে কোনো দলের বিরুদ্ধে যান, এবং উনি তারও সমালোচনা করলেন। সেটা হলো, যিনি বললেন যে এই যে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে প্রথম দিনই, এবং সেই শোক প্রস্তাবে যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের নামেও শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, উনি সেটাকে সমর্থন করছেন না। এই যে বলার মতো মেরুদণ্ড, এটাও কিন্তু আমি মনে করি যে গণতন্ত্রেরই একটা সৌন্দর্য। আপনার কাছে এটা কেমন লেগেছে? এখন দেখেন, আপনি যেটা বলছেন এর উপরে কথা নেই। এই যে ভেতরে দাঁড়িয়ে এই কথা বলা, আমরা কিন্তু বাইরের থেকে বলছি, উনি সংসদে দাঁড়িয়ে বলেছেন। এটার জন্য গার্ডের প্রয়োজন আছে, কিন্তু গার্ডসের প্রয়োজন আছে। হি হ্যাজ দ্যাট গার্ডস, তিনি বলতে পেরেছেন এটা। এবং প্রকারান্তরে আরেকটা জিনিস দেখেন, তাকে জিততে না দেওয়ার জন্য আওয়ামী লীগ যাকে জিতিয়ে আনতো, তিনি আমাদের দেশের সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন, তাই না? দুইবারের জি, জন্য। এবং হ্যাঁ, তিনি কিন্তু কোন অনুষ্ঠানে গিয়ে বলতো যে লাইটটা মাইয়া ওদিকে দেয় না, আমি কিন্তু দেখতেছি না চোখে, ওইদিকে সুন্দর মায়েরা আছে, ওইদিকে দেন। এই আমি কেন বলছি জানেন, এই মানুষের মতো, ফজলুর রহমানের মতো মানুষদেরকে চুজ করতে পারেন এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অন্ধ হয়ে গিয়েছিল। যাকে চুজ করেছে সে, তারা ছিলেন রং। আর উনি, আপনি যত রকমই আমাকে বোঝান না কেন, এই লোকটা, আপনি যেটা বললেন যে এই যে যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব নেওয়ার বিরুদ্ধে কথা বলতে পারার মতো সৎ সাহস, কই কাদের সিদ্দিকীও তো বলতে পারে না এরকম কথা। তাদের আরো অনেক যারা মুক্তিযোদ্ধা তারাও তো বলতে পারে না। কর্নেল অলিদের আমরা দেখছি না বারবার এই পাশ ওপাশ করছে, সেই জায়গায় এই লোকটা তো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এবং যেটুকু পারপাস উনি সার্ভ করছে, এটা আবার আওয়ামী লীগের একটা বিরাট পাওনা। আপনার যখনই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, যখনই আমরা বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি, যখনই আমরা বলি যে রয়্যাল বেঙ্গল টাইগার থাকলে রাজাকার আর পারবে না, ওগুলি সবগুলি গিয়ে ক্রেডিট হয়ে যায় তাদের তাদের অ্যাকাউন্টে। এইটা তাদের একটা, জি, এটা না তাদের একটা এখানে সৌভাগ্য। না দাদা, এখানে আমি একটা কথা বলতে চাই।
আমরা আমরা কেন ধরে নিচ্ছি যে মুক্তিযুদ্ধের পক্ষে কিছু বললে, মুক্তিযুদ্ধের পক্ষে কিছু গেলে সেটা আওয়ামী লীগের অ্যাকাউন্টে যাবে? বিএনপি তো মুক্তিযোদ্ধাদের দল আমি মনে করি। অথবা যদি বিএনপি যদি ভাবে, বিএনপি 2001-এর বিএনপি 2001-এ যে ক্ষমতায় যে বিএনপি এসেছিল, তারা তো জামাতের সাহায্য নিয়ে অথবা জামাতকে নিয়ে এসেছিল। তখন তারা জামাতের সহযোগী দল ছিল। তো দলেরও তো চেঞ্জ আসে, চিন্তারও চেঞ্জ আসে। এবার তো তারা জামাতের সহায়তা নিয়ে ক্ষমতায় আসেনি, বরঞ্চ জামাতের দিকে থেকেছে মুক্তিযুদ্ধকে ডিফেন্ড করার জন্য। এই প্রজেক্টে এরা নেমেছে মুক্তিযুদ্ধকে উজ্জীবিত করার জন্য, মুক্তিযুদ্ধের গৌরবকে মহিমান্বিত করার জন্য। আমি যদি এভাবে ধরি, তাহলে তো এই ক্রেডিট মানে আপনার জামাত অথবা রাজাকার বাদে আর সকলের অ্যাকাউন্টে যাবে। এখন কে কতটুকু নিতে পারবে তার উপর নির্ভর করবে। আপনি ঠিক বলেছেন, কিন্তু এখানে একটা ব্যাপার আমি একটু বলি। আমি কেন বলেছি কথাটা, সেটা হচ্ছে 71 থেকে মানে 52 থেকে 71, 69, 71, 75 পর্যন্ত ইতিহাসটা আওয়ামী লীগের সাথে, এবং এই ইতিহাসের নির্মাতা আওয়ামী লীগ। সেজন্য ওই পয়েন্টে যে সমস্ত ক্রেডিট গুলো যায়, অটোমেটিক্যালি তারা এটার সুফলটা ভোগ করে। আমরা কিন্তু ক্রেডিট দিচ্ছি না, কারণ আমরা ক্রেডিট দিতে চাচ্ছি না, কিন্তু সুফলটা তারা ভোগ করে। ওই যে একবার ইনভেস্ট করলে সুদ পায় না, ওই সুদটা কমে গেছে, সুদটা কমে গেছে, অনেক কমে গেছে, কিন্তু এখনো 2-1% সুদ পায়। আর আপনি যেটা বললেন, বিএনপির পক্ষে বললে কিন্তু অনেক লোক আবার মাইন্ড করে, গালাগালি করে, খেয়াল করেন আপনি। কিন্তু আপনি যেটা বললেন ইট ইজ ইম্পর্টেন্ট, ওদের টানটা পজিটিভ হয়েছে, এবং এইটাও কিন্তু ইতিহাসের একটা বিচার। ওরা জামাতকে সাথে নিয়ে ক্ষমতায় গিয়েছিল, এবং মনে করা হতো জামাত ওদের থিঙ্ক ট্যাঙ্ক, এবং এটা সত্য ছিল। এবং আস্তে আস্তে বিএনপি সেকেন্ড হয়ে গেছিল, মানে আপনার কি বলে এটা, মানে মায়ের চেয়ে পোলা বড়, এরকম একটা ভাব ছিল। কিন্তু ওই জামাতকে এনকাউন্টার করে, পরাজিত করে, আজকে জামাতকে বিরোধী দলে রেখে বিএনপি রাজনীতি করছে। এটা বাংলাদেশে একটা পজিটিভ টার্ন, এবং এইটা বিএনপি কে বলুন। আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা জানেন, আপনি ভিডিওটা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আপনি ভিডিওটা দেখেন, তাহলে আমি একটা জিনিস খুব বারবার খেয়াল করেছি যে অ্যাডভোকেট ফজলুর রহমান উনি এক একটা বাক্য শেষ করছেন অথবা এক একটা ইস্যু শেষ করছেন, আর সঙ্গে সঙ্গে বিএনপির সকল সংসদ সদস্য ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, জি, এটাকে আপনি কি বলেন? এটা তো এক ধরনের, আমি তো মনে করি এই ক্রেডিটটা বিএনপি নিতে চাচ্ছি। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে। কারণ কি জানেন, যখন ওরা জামাতের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ওদের শক্তিশালী প্রতিরক্ষা হচ্ছে মুক্তিযুদ্ধ। এবং যেভাবেই আমরা দেখি না কেন, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে হোক, নিজে হোক, ঘোষণা দিয়েছেন, বঙ্গবন্ধুর পক্ষ থেকেই দিয়েছিলেন ঘোষণাটা স্বাধীনতার। এগুলো তো অস্বীকার করা যাবে না। হ্যাঁ, এবং আপনার আজকে আমি তো সেটাই বলছি আপনাকে, সময় কিন্তু থেমে থাকে না। ইংরেজিতে একটা কথা আছে না, যে ইয়ে কি বলে, নেচার এমটি স্পট পছন্দ করে না। নো, নেচার ডাজন্ট লাইক দ্য এমটি স্পট। সে ভর্তি করবেই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না। আওয়ামী লীগ তো অনলাইন অ্যাক্টিভিটিস দল হয়ে গেছে এখন, অ্যাক্টিভিটিস দল। নানা জায়গায় অনলাইনে তারা তাদের প্রচার চালাচ্ছে, এই করছে সেই করছে, কিন্তু মাটিতে নামতে পারছে না। এবং এই যে মাটিতে নামতে না পারা, সেই শূন্যতা প্রকৃতি দীর্ঘদিন খালি রাখবে না। যদি না আসতে পারে, এবং যদি দুর্বল হয়েও আসে, বাকি জায়গাটুকু ভর্তি হয়ে যাবে। হয়তো সেদিকেই অগ্রসর হচ্ছে বিএনপি। আমাদের অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য। এবার আমরা একটা অন্য প্রসঙ্গে একটু আসতে চাই। আপনি জানেন কিনা, আপনি যখন আপনার সঙ্গে আমি রেকর্ডিং করছি, ঢাকায় প্রচন্ড ঝড় বাদল হচ্ছে, বজ্র বৃষ্টি হচ্ছে, এবং আমি যতদূর জেনেছি যে হাওড় এলাকায় কিন্তু কালকে ফজলুর রহমান বলেছেন যে হাওড় এলাকায় বৃষ্টি হয়েছে, ফসল নষ্ট হয়ে গেছে। এগুলি তো প্রকৃতির একটা আমাদের নিয়তি এরকম পড়বে, কিন্তু আমাদের কিছু করার নাই। কিন্তু আপনাদের চট্টগ্রামে, যেহেতু আপনাদের বললাম, কিছু মনে করেন না, চট্টগ্রাম আমাদের, ঠিক আছে। আপনার হোম ডিস্ট্রিক্ট এটা, আপনাদের চট্টগ্রামে যে জলবদ্ধতা হয়, যেটা এখন হচ্ছে ওখানে, এটা কি পুরোটাই নিয়তি? না না, এটা পুরোটা নিয়তি নয়। কি হয়েছে জানেন তো, আমি বলি আপনাকে। চট্টগ্রাম তো ওয়ান্ডারফুল সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আসলে পৃথিবীর একটা অন্যতম সুন্দর শহর, যেখানে মানুষ মাথার কাছে পাহাড়, পায়ের কাছে সমুদ্র, এরকম একটা শহর। এর ভেরি রেয়ার। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, পাহাড়গুলো অবিরল কেটে ফেলেছে, কাটা হচ্ছে, অনিয়ন্ত্রিত ভাবে কাটা হয়। তারপরে আপনার
ড্রেনেজ নেই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ড্রেনেজ ক্লিয়ার করা, সুয়ারেজের যে প্রবলেম, এইটা তো, এটা কি আজকের সমস্যা আপনার? এটা যে এর আগে আমরা যখন কথা বলছিলাম যে বি এম মহিউদ্দিন চৌধুরী থাকার আগে থেকে এবং ওনার সময়ে, তবে এটা আরো বাড়ছে। কেন বাড়ছে? কারণ পপুলেশন তো অনেক, এটা তো বুঝতে হবে। জনসংখ্যা যেখানে ইচ্ছা একটা ঘর বানিয়ে নিয়েছে, কারো তো কোনো কন্ট্রোল নেই। আমি কালকে যেটা দেখলাম দুর্ভাগ্যজনক ভাবে, মানে কি জানেন, ওটা বাড়ছে। আমাদের সময় হাঁটু পর্যন্ত ছিল, তারপরে আস্তে আস্তে কোমর পর্যন্ত এসছে, কালকে দেখলাম গলা পর্যন্ত হয়েছে। তার মানে কি, এর পরের বার যদি হয়, এর একই অবস্থা যদি চলতে থাকে এবং ওইটা যদি আরো, আমি কি বলবো, সংকুচিত হয়ে আছে, তাহলে কিন্তু এরপরে মানুষ আর রাস্তায় বেরোতে পারবে না বৃষ্টির সময়। মাত্র 4 ঘন্টা বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। তো আমরা যদি বৃষ্টির বিবরণ দেওয়া তো আমাদের কাজ না। আমি যেটা বলতে চাচ্ছি আপনার, এই ঘটনাগুলি ঘটেছে, রাজনীতির সাথে সম্পৃক্ত মানুষরা এই দিকে তাকায়নি। যাদের হাতে ক্ষমতা ছিল, মেয়র যারা, তারা কিন্তু ওই লোক দেখানো কিছু টাকা পয়সা দিত, এখানে ওখানে যেত, কিন্তু আসল কাজগুলো করেনি। আসল কাজগুলো করার জন্য আমরা কালকে কোথাও পড়ছিলাম যে মাহাতির মোহাম্মদ 20 বছরের বেশি সময় মালয়েশিয়া থাকাতে মালয়েশিয়া উন্নত হয়েছিল। সিঙ্গাপুরের লির কথা বলছে 21-22 বছর থাকাতে আপনার এটা হয়েছিল। কিন্তু একই সাথে আপনি দেখেন, এটাও মানতে হবে, ভেনিজুয়েলাতে হুগো সেভেজ দীর্ঘ সময় থেকে ওই দেশে 12টা বাজায় দিছে। হ্যাঁ, আবার আপনার আর্জেন্টিনা, ওই দেশের প্যারন না কি জানি নাম ছিল, ওই লোক দীর্ঘ সময় থেকে আর্জেন্টিনাকে উন্নত থেকে প্রায় দরিদ্রের দিকে ঠেলে দিয়েছে। তো কাজেই বেশি সময় থাকলে হবে না, বেশি সময় থেকে বেশি সময় ধরে কাজ করতে হবে। চট্টগ্রামে এই পানি নিষ্কাশনের এই সমস্যা সহজে যাবে না। এটি পাহাড় এবং আপনার, আমি বলছি, সাগর অধ্যুষিত একটা এলাকা। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে, সিটিটা এক্সটেনশনই করে না আপনার। আপনি যদি আপনি যদি মালয়েশিয়া যেয়ে থাকেন, নিশ্চয়ই গিয়েছেন, আপনি জানেন যে কুয়ালালামপুরের উপরে প্রভাব এবং চাপ কমানোর জন্য ওরা পুত্রজায়াকে বেছে নিয়েছে সেকেন্ড ক্যাপিটাল। আমাদের এরকম কোন সিস্টেম কেন নেই? আমাদের চট্টগ্রামকে আরো অনেক দূরে নিয়ে গিয়ে শহরে চাপ কমিয়ে এই ব্যবস্থা না করলে কিন্তু সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। এবং এই মেয়রকে দোষারোপ করে কোনো লাভ নেই। আপনারা যারা ভাবছেন যে আমরা বিএনপির পক্ষে কথা বলছি, না, তা নয়। এই মেয়র মাত্র এসেছেন ক্ষমতায়, তিনি হয়তো এখনো জানেনও না কতটা নালা আছে, কতটা নর্দমা আছে চট্টগ্রামে। কাজে ইট ইজ ইজি, এটা ইজি কাউকে হুট করে বলে দেওয়া যে তুমি দায়ী, এটা এটা ঠিক না। আমার মনে হয় একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা আমাদের দেশে সবসময়ই অভাব আছে, সেই পরিকল্পনা ছাড়া চট্টগ্রাম আসলে এই বন্যার পানিতে তলিয়ে আবার ভেসে উঠবে, এরকমই নিয়তি আমাদের। আমি একটু আরেকটা প্রসঙ্গ বলছি, সেটা হলো আমরা ইদানিং দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এবং দুর্নীতি নিয়ে ইদানিং বেশ কথা উঠছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই চুক্তিটাকে অনেকে মানে গোলামি চুক্তিও বলছে। সেটা অনেক বড় বিষয়, এটা নিয়ে আলাদা একদিন একটা প্রোগ্রাম করা যেতে পারে। কথা বলা যাবে, হ্যাঁ। আমি কিছু ছোটখাটো বিষয় নিয়ে বলি, যেমন এই যে গণভোট, এই গণভোটের পরিচালনা করার জন্য বিভিন্ন সংগঠনকে টাকা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক টাকা দিয়েছে, ব্যাংকার্স যে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, মানে বিভিন্ন ব্যাংকের যে নিয়ে যে অ্যাসোসিয়েশন, তারাও টাকা দিয়েছে। তো অনেকে নিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়েছে, ডিবেট ফর ডেমোক্রেসি, এরকম এনজিও টেনজিও আছে, সংগঠন আছে, এরা নিয়েছে। কিন্তু যে সংগঠনটাকে আমরা খুবই গুরুত্ব দিই এবং মানে ভালো মনে করি, যাদের বিবেক মনে করি, সেই সুজনও দেখলাম, মানে বদিউল আলম মজুমদারের সুজন, এটাও দেখলাম যে 2.5 কোটি টাকা অনুদান নিয়েছে এই অ্যাসোসিয়েশন ফর ব্যাংকার্স থেকে। তো যদি অ্যাসোসিয়েশন ফর ব্যাংকার্স একটা সংগঠন, এটা তো সব না, আরো অনেক সরকারি ভাবে অনেক অনুদান গিয়েছে। তো হয়েছেটা কি গণভোটের নামে আসলে এটা? আপনি তো এমন একটা কথা তুললেন এবং বললেন যে বিবেক, আপনি কিভাবে তাদেরকে বিবেক বলছেন আমার, আমি ঠিক জানি না। এরা হয়তো বিবেক ঠিকই, কোন বিবেক জানেন? যাত্রা গানের বিবেক আছে না, যে নায়ক নায়িকার মিলন হচ্ছে না, আয়সা 2 লাইন গায়া দিল, তারপরে ধরেন বাপের ছেলেকে ঘর থেকে বের করে দিচ্ছে, বা মেয়েকে প্রেম করেছে বিয়ে করে দিচ্ছে, মেয়েটা স্টেজের উপর মুখ থুবড়ে পড়লো, আর বিবেক এসে বললো হায় রে আমার কলজা ভাইটা যায়। কিন্তু বিবেক এটা কইয়া কিন্তু ওইদিকে গিয়ে ওই একে বলতেছে যে ভাই আমার টাকাটা দেন, আমার যাবার টাইম হয়েছে, বুঝছেন? ওর যে 50 টাকা 100 টাকার কন্ট্রাক্ট, ওইটা নিয়ে কিন্তু চলে গেল। এই বিবেক তো সেই বিবেক আপনার।
আপনি যে বদিউল আলম সুজনের কথা বললেন, খুব বিনীতভাবে আমি একটা কথা বলি, বদিউল আলম সুজনরা আমাদের দেশের কি কাজে লেগেছে? আমাদের এখন তারা প্রশ্ন করতে পারে আপনারা কি কাজে লেগেছেন? আমরা অন্তত মহৎ চিন্তাটা করার কাজে লেগেছি, ভালোটা চিন্তা করার কাজে লেগেছি। আপনারা এই যে গণভোটের কথা বলছেন, মাসুদ কামাল ভাই, এটা তো নতুন কিছু না। যে লোকটি এটার প্রধান হয়ে এসেছিল, তার লেখা আপনি প্রথম আলো ছাড়া আর কোথাও দেখেছেন? তাকে আপনি তৃতীয় মাত্রা ছাড়া আর কোথাও দেখেছেন? আজকে তৃতীয় মাত্রা হয়তো তার রূপ পরিবর্তন করেছে নানা কারণে, মানে আমি বলছি হোস্টের কথা, কিন্তু যতদিন আপনার এই আমাদের আলী রিয়াজ ওখানে ছিলেন, তাকে এককভাবে রাখা হতো, প্রায়োরিটি দেওয়ার কথা। আমি ওই আলোচনায় যেতে চাই না। এই যে প্রথম আলোর বদিউল আলম সুজন, একই জিনিস, একই অঙ্গে এতটুকু ওরা। এবং আপনাকে আমি একটা কথা বলি, ওরা কোথায় আটকে গেছে জানেন? আজকে গল্প হয় নাই, কিন্তু একটা গল্প বলি আপনাকে। ওরা আটকে গেছে ওই জায়গাটায়, একটা লোক যাচ্ছিল রাস্তা দিয়ে, হঠাৎ একটা ময়লা দেখে বলতেছে, আবার পিছায় আসছে, বলতেছে এটা আমার কেন জানি মনে হচ্ছে বিষ্ঠা, মানুষের গু। তা বলে কি, আচ্ছা আমি যে আন্তাজি বলতেছে মানুষের গু, এটা কি আসলে গু? একটু করে দিয়ে বলছে না, হলুদ তো, তার মানে কি? আবার চিন্তা করতেছে, বলে না এত তাড়াতাড়ি কনফার্ম হওয়া ঠিক না, একটু করে নিছে, নিয়ে এরকম শুকিয়ে বলতেছে গুয়েরই তো গন্ধ লাগতেছে। বলে তারপরও আমার আরেকটু কনফার্ম হওয়া দরকার। একটু করে জিহ্বাতে লাগাই বলতেছে কি, ভাগ্য ভালো আমি এটা পা দিয়ে মারাই নাই। বুঝছেন আপনি? হ্যাঁ, ওরা সব খেয়ে ফেলেছে, ওরা গুও খেয়ে ফেলেছে, খেয়ে বলছে ভাগ্য ভালো আমরা এই পথে আসি নাই। এই বিবেক ভাই আমাদের প্রয়োজন নেই, এই বিবেক জাতির প্রয়োজন নেই। এবং আপনি দেখেন, যেটা বলছি একটা সিরিয়াস কথা বলি, এই গণভোট ইতিহাসের আস্থা করে গেছে, অলরেডি অলরেডি আরো যাবে। এবং একদিন আমাদের নতুন প্রজন্ম এটা নিয়ে হাসাহাসি করবে। এরকম গণভোট আগেও হয়েছে বাংলাদেশে, এর চেয়ে বেটার, কিন্তু ওগুলিও টিকে নাই, কেউ মনে রাখে নাই। দেখেন ইতিহাস খুব সরল, ইতিহাস কিন্তু সরল মাসুদ ভাই। মানুষ এত জটিলতার ধার ধারে না। মানুষ জানে বাংলাদেশ মানে বঙ্গবন্ধু শেখ মুজিব, মানুষ জানে বঙ্গবন্ধু শেখ মুজিব পরে আসছিল জিয়া রহমান, জিয়া রহমানের পরে এরশাদ, এরশাদের পরে খালেদা জিয়া, খালেদা জিয়ার পরে হাসিনা। নো আদার পিপল আর দেয়ার, নো আদার পিপল। এইসব আপনার এই কি বলে রিসেট বাটন, আমি আমি আবারও বলছি আপনাকে, আপনি আমাকে আবার ওই জায়গায় আনিয়েছেন, ওই গরুর রচনা মতো আবার পুকুরে ফেলছেন আপনারে, আমারে আপনি, বুঝছেন? ওই পুকুরে গেলেই আমার কি মনে হয় জানেন তো, এই লোকটার কোনো টান ছিল না আমাদের দেশের প্রতি। ইভেন যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, হয়তো তাদেরও একটু টান আছে তাদের আদর্শের মতো করে, এই লোকটার কোনো টান ছিল না। না থাকলে, if you are not involved in the in the family, if you are not involved in the society, you can do whatever you do. উনি তাই করে গেছেন, বড় বড় কথা বলেছেন। উনি না বলেছিলেন আমাদের দেশ থেকে লোক নেওয়ার জন্য বিদেশের লোকেরা লাইন দিয়ে রাখছে? কোথায়? 100 জন লোকও তো কোথাও যাবার কোনো খবর দেখি না। এই সমস্ত মানে মানুষেরা গণভোটটা, আমি জানি না, আমি শেষ কথাটা আজকে এটাই বলতে চাই আপনাকে, সহজ ছিল না ক্ষমতা হস্তান্তর। এটা এমন না যে উনি একেবারে শিশু সুলভ একটা আবদারে, তারেক ভাই আসেন আপনাকে আমি ক্ষমতাটা দিয়ে মুক্ত হয়ে গেলাম, এরকম নয়। তার পেছনে নিশ্চয়ই কোনো শক্তি কাজ করেছিল। একদিন এই শক্তি নিশ্চয়ই আমরা আমরা নিশ্চয়ই জানতে পারবো। জি, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব অজয় দাশগুপ্ত অনেক কথাই বললেন, কিন্তু যে কথা দিয়ে শেষ করলেন সেটা হলো, বাংলাদেশের ইতিহাস নিয়ে এত নাড়াচাড়া যারা করছেন, তাদের এটা জানা দরকার যে এই ইতিহাস খুব সহজ ইতিহাস, এটাকে জটিল করার চেষ্টা করা হচ্ছে। যিনি আসছেন ইতিহাসে সেই সোজা পথটাকে নিজের দিকে টানার চেষ্টা করছেন, কিন্তু আপনি টেনে তো একটা পথকে আপনাদের বাঁকা করতে পারবেন। ইতিহাস ইতিহাসের মতোই চলবে, মাঝখান থেকে আপনি ক্লান্ত হবেন এবং একসময় লোকে আপনাকে প্রত্যাখ্যান করবে। এই জিনিসটা, ইতিহাসের এই সহজ শিক্ষাটা যখন ভুলে যায়, তখন আমরা জটিলতায় পড়ি এবং জটিলতা সৃষ্টি করি। আপনারা ভালো থাকবেন, আগামীতে আবার কথা হবে। আমরা আগামীতে আবারও অজয় দাশগুপ্তকে এরকম আপনার এই সহাস্য বদনে পাবো, এই প্রত্যাশা থাকলো। আল্লাহ হাফিজ।